এই এসএসসি কাণ্ডে আমরা বেশ কিছুদিন ধরে দেখছি যে শিক্ষকরা রাস্তায় বসে রয়েছেন। শিক্ষামন্ত্রী এসএসসি কথা দিয়েও সোমবারে তালিকা প্রকাশ করতে পারলেন না। সরকার কেন প্রকাশ করতে পারছে না? সরকারের সমস্যাটা কোথায়, আপনার কি মনে হয়? প্রধান সমস্যাটা কোথায় হচ্ছে? প্রধান সমস্যা হচ্ছে যে পরিমাণ দুর্নীতি ওনারা করেছেন, সেই পরিমাণ দুর্নীতি মূলত ঘটেছে হচ্ছে ওনাদের নেতা এবং শুধু তৃণমূল কংগ্রেস নয়, এবং এর সঙ্গে প্রমাণিত হয়ে গেছে যে কিছু বিজেপি নেতাও আছেন, এবং সেটা যদি আজকে তাদের সত্যি সত্যি চাকরি চলে যায়, কেউ 20 লাখ, কেউ 22 লাখ, কেউ 25 লাখ টাকা দিয়ে দিয়েছেন, তাহলে সেই নেতাদের কলার ধরে টানাটানি হবে এবং সেটা একটা চূড়ান্ত অবস্থায় পৌঁছবে। আমার নিজের মনে হয় এটাই একমাত্র কারণ যে ক্রমাগত এখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্জলা মিথ্যে কথা বলছেন। কিন্তু এর বাইরে আমার একটা প্রশ্ন আছে। 17 সাল থেকে 41টা মামলায় ওনারা দেখতে পাচ্ছেন এই রাজ্য সরকারের কি ভূমিকা দুর্নীতির প্রশ্নে, এবং এখন যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ওই অসহনীয় অবস্থায় বসে রয়েছেন, আমি গতকাল 4 ঘন্টা অভয় মঞ্চের ওখানে ছিলাম। ওনারা আবার খুবই দেখলাম সংবেদনশীল বামপন্থীদের ব্যাপারে, কিন্তু অদ্ভুতভাবে কৌস্তব বাগচি বা যে সমস্ত বিজেপির নেতা টেতা আছেন তাদের ব্যাপারে অতটা অসংবেদনশীল নন দেখলাম। কৌস্তব বাগচি তো নিজে মামলাটা লড়েছেন, সুতরাং আমি ওনাকে এ ব্যাপারে সমর্থনই করি যে উনি গেছেন, একজন নাগরিক হিসেবে গেছেন, কিন্তু একই সঙ্গে সঙ্গে ওনাদেরও একটা রাজনৈতিক এজেন্ডা রয়েছে। তো আমার মনে হয় এই একমাত্র দুর্নীতির ফলে যদি এদের চাকরি চলে যায়, তাহলে যে বিশৃঙ্খল অবস্থাটা তৈরি হবে, ভয়াবহ অবস্থাটা তৈরি হবে। আমরা শুধু এখানে 4-5টা জায়গায় দেখেছি যে ধরে গাছে বেঁধে মারছে, জুতো পেটা করছে, ইত্যাদি ইত্যাদি। কেউ কেউ আবার পালিয়েও গেছেন। ওই কি মাস্টার গ্রাম নাকি, তার থেকে যে ভদ্রলোক টাকা তুলেছে সে পালিয়ে গেছে, কি চন্দন দাস না কে যেন তার নাম, ইত্যাদি ইত্যাদি। তো আমার মনে হয় যে এইটাই একমাত্র কারণ এই ক্রমাগত নির্জলা মিথ্যে কথাটা বলে যাওয়ার। কিন্তু ওই যে আমি আপনাদের একটা কথা বললাম যে এরা সবাই, এই যে শিক্ষক শিক্ষিকেরা, এরা সবাই শিক্ষিত। এমন কোনো শেক্সপিরিয়ান বা ল্যাটিনে এই রায় লেখা নেই, এবং সেই রায়ের কপি আপনার কাছে আছে, আমার কাছে আছে, ওর কাছে আছে, সবার কাছে আছে। সেই রায়টা পড়েই তো ওনারা জানতে পারতেন যে 25,752 জনের চাকরি চলে গেছে এবং এটা নিয়ে আর কিচ্ছু করার নেই। 2 বছর ধরে কখনো হাইকোর্ট, কখনো সুপ্রিম কোর্টে বারবার করে মহামান্য বিচারকরা তারা বলেছেন আপনারা আলাদা করে দিন কারা টেন্টেড মানে কলুষিত এবং কারা কলুষিত নয়, বারবার করে, এবং একবার এক এক রকমের সংখ্যা নিয়ে এসে হাজির হয়েছেন। শেষমেশ যে সংখ্যাটা দিয়েছেন 6,000 সামথিং, তারপরে আবার সিবিআই দিয়েছে 8,000 সামথিং, আর বিবাদী পক্ষের যারা ছিলেন তারা বলেছিলেন কিন্তু 10,000-এর ওপরে। এই রায়গুলো কি ওনারা দেখেননি, পড়েননি? 22 সাল থেকেই তো এই আজকের যে চেহারাটা দেখা যাচ্ছে সেটা 22 সাল থেকেই তো শুরু হওয়ার কথা। হ্যাঁ, শুরু হয়েছিল। কিছু কিছু শিক্ষক সংগঠন তারা 22 কেন 17 সাল থেকেই তারা আন্দোলন করছেন। তখন এই যে বিশাল জনসমাগম, এরা তাদের পেছনে এসে দাঁড়াননি। আজকে এসে দাঁড়িয়েছেন যখন সরাসরি পেটে লাথি পড়েছে। কিন্তু এটা প্রমাণিত সত্য, এই রায় থেকেই সত্য, সবার চাকরি চলে গেছে। এবং তৎপরবর্তী ক্ষেত্রে আমি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছি শিক্ষামন্ত্রীকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে, এখনও তারা বলে যাচ্ছেন যে কিচ্ছু হবে না। হয়তো তিলোত্তমা কাণ্ডের যেমন এক বিশাল কোনো রাজনৈতিক শক্তি
যাঁরা তাদের রক্ষা করছিলেন তেমনিভাবে এবারেও বোধহয় রক্ষা করবেন। এই যে আপনি বলছেন যে আদালতের বিষয়টা, তো একদিকে আদালত সরকার বলছে যে আমরা নতুন করে বিজ্ঞপ্তি জারি করব, পরীক্ষা হবে, 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, আরেকদিকে বলছে আমরা রায়কে চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন করব। এই দুটো একসঙ্গে কি করে সম্ভব? প্রথমত 7 তারিখে যখন উনি গলার শিরা ফুলিয়ে বলছিলেন একজনেরও চাকরি যাবে না, সেই সময় তিনি তার উকিলদের দিয়ে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে প্রায় মুচলেকা দেওয়ার মতো করে বলেছে যে আমি হুজুর আপনার রায় মেনে নিচ্ছি, আপনি শুধু দয়া করে আমাদের এই স্কুলগুলোর বাচ্চাগুলোর কথা ভেবে এবং স্কুল ব্যবস্থার কথা ভেবে কিছুটা একটা কিছু করুন দয়া করে। তো মাননীয় প্রধান বিচারপতি এবং তার সহযোগীরা তারা সবাই মিলে কিন্তু একটু ব্যবস্থা করে দিয়েছিলেন, বড় ব্যবস্থা করে দিয়েছিলেন যে ঠিক আছে, অকলুষিত যারা শিক্ষক তারা ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত যেতে পারবেন, পড়াতে পারবেন এবং বেতনও পাবেন। সবচাইতে জরুরি কথা, বেতনও পাবেন। বলতেই পারতেন যে কোনো বেতন পাবেন না, কারণ 7 তারিখে উনি একটা ওই ভলান্টারি সার্ভিসের প্রসঙ্গ তুলেছিলেন, ওটা ভেবেচিন্তেই তুলেছিলেন। বেতনও পাবেন, কিন্তু 1 জানুয়ারি থেকে আপনাদের চাকরি থাকবে না। পরিষ্কার। আরও পরিষ্কার যে গ্রুপ সি এবং গ্রুপ ডি সবচাইতে বেশি যেখানে কলুষিত কর্মচারী রয়েছেন, তারা আজ স্কুলেও যেতে পারবেন না এবং তার থেকেও বড় কথা, যেটা একবারও এখানে উচ্চারণ করা হচ্ছে না, এরা পরীক্ষাতেও বসতে পারবেন না। এই যে ওই 8,000 সামথিং যাদের দেওয়া হয়েছে, এরা পরীক্ষাতেও বসতে পারবেন না। কিন্তু সি আর ডি এর মধ্যে যে সবাই অযোগ্য তা তো নয়, সেখানে তো যোগ্য লোক রয়েছে। এই জন্যেই তো একটা খুব মজার সংখ্যা শিক্ষামন্ত্রী সেদিনকে উচ্চারণ করেছেন, 19,226 না কত বললেন। গতকাল রাত্রিবেলা যখন বলেছে 15,000, এবার আপনি ওর সঙ্গে গ্রুপ ডি গ্রুপ সি যোগ করুন, করলে দেখবেন ওই 19,000 কত আসে। আচ্ছা, এবার যদি 15,000 যদি আপনি ধরেন, এই 15,000-এর মধ্যেও কিন্তু উনি বলতে পারছেন না, সার্টিফাই আমি করতে পারবো না বলছেন। কেন বলছেন? তার কারণ ওনারা নিজেই আইন করেছিলেন যে প্যানেল হয়ে যাওয়ার 1 বছরের মধ্যে ওনারা কাউন্সেলিং করে জমা দিয়ে দেবেন। 1 বছরের মধ্যে মাত্র 3টে কাউন্সেলিং করেছেন। 4র্থ কাউন্সেলিং থেকে তো ইল্লিগাল হয়ে গেছে। 8 নম্বর অবধি বাতিল বলেছে। বাধ্য না, সরাসরি বলেনি কি, ওনারা জানেন তো বাধ্য, কারণ ওটা মানে ভয়ঙ্করভাবে বেআইনি। নিজেদের আইনের ফাঁদে পড়েছেন তো নিজেরা।